আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভয়ানক শীত পড়েছে। ভয়ানক মানে কি? খুব অদ্ভুত একটা অনুভব যে দুপুরবেলা গরম লাগে। আবার রাত্রে এবং সকালে খুব ঠান্ডা এবং কুয়াশা। একটুখানি ওই যে চরম ভাবাপন্নর একটা ব্যাপার আছে যে আগে যেরকম শীত লাগলে শুধু শীতই লাগতো। হয়তো দুপুরে সামান্য একটুখানি উষ্ণতা, নরম রোদ, মিষ্টি রোদ পাওয়া যেত। কিন্তু এখন গরম কাপড় পরলে দুপুরবেলা ভালোই গরম লাগে। এটা কিন্তু একটা আবহাওয়ার একটা বিবর্তন। এটা ভালো লক্ষণ না। যাই হোক, আর আমি রান্না শুরুর আগে একটা কথা বলি। এই যে আমি শাড়িটা পরেছি, এটা আমার সিরাজগঞ্জের না, গাজীপুরের তাঁতের শাড়ি। আমার ভাই এনামুল আমাকে দিয়েছেন। আহ, খুব ভালোবেসে আমি পরলাম সেটা। এর আগেও আরেকটা শাড়ি পরেছি। এত সুন্দর, এত আরামদায়ক এবং রং পাকা এবং টেকসই। আপনারা মনে করবেন না যে আমি এটার অ্যাডভার্টাইজমেন্ট করছি। তো যাই হোক, আম, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু ঘুরে ফিরে আমাদের দেশের নানান রকম শাড়ি, নানান রকম টেক্সচারের শাড়ি আমরা পরতে পারি। এই শাড়ি পরার ক্ষেত্রে আমাদের বিদেশের দিকে হাত বাড়ানোর কোনো অর্থই হয় না। তো দেশপ্রেমের একটা অংশ নিজের দেশের দ্রব্যাদি ব্যবহার করা, সেটা মাথার নারিকেল তেল বলেন আর পায়ের জুতা বলেন। আর শাড়ি, সেটা তো একটা, মানে শাড়ির গুরুত্ব, মায়ের আঁচল যে কত দামি। মায়ের আঁচলে পয়সা থাকে, মায়ের আঁচলে শৈশব থাকে, মায়ের আঁচলে ভালোবাসা থাকে, হাত হাত ময়লা হাত মোছার একটা প্রচ্ছন্ন প্রশ্রয় থাকে। তো সেখানে এই শাড়ি প্রিয়তমাকে জড়ায়। এই শাড়িতে কত প্রেম, কত ভালোবাসা লুকানো থাকে। এই শাড়িতে বৈধব্য লুকানো যায়। তো যাই হোক, আহ, বৈধব্য লুকানো যায় এই কথাটা হয়তো ভুল বললাম। আর বৈধব্য লুকানো খুব কঠিন, বৈধব্যকে পার করা যায়। তো আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের দেশের অনেক সুতি শাড়ি থেকে অনেক ঝলমলে শাড়ি, সব রকম শাড়ি আমাদের দেশে পাওয়া যায়। এবং আমি কখনো বিদেশি শাড়ি পরি না। একটা দুইটা শাড়ি আমার হয়তো খুব ভালোবেসে কাছের মানুষ আমাকে উপহার দিয়েছে, তারাও না পরলে খুব মন খারাপ করে। তো সেই ক্ষেত্রে আমি হয়তো বাধ্য হয়ে তখন পরি। তো সেটা তো আসলে আমি রোজ পরি না, রোজ পরার ক্ষেত্রে এটা ধরা যাবে না। কিন্তু আমি আগাগোড়াই আমাদের দেশের মিরপুরের শাড়ি, টাঙ্গাইলের শাড়ি, নরসিংদীর শাড়ি, রূপগঞ্জের শাড়ি, গাজীপুরের শাড়ি, পাবনার শাড়ি, এইভাবে আমি ঘুরে ফিরে টাঙ্গাইলের শাড়ি ঘুরে ফিরে পরি। এবং এবং আমাদের স্পেশাল জামদানি এবং মসলিন। তো এই ক্ষেত্রে আমরা এই দেশপ্রেম দেখাতে এই ব্যাপারটা আমরা করতেই পারি। সেই ক্ষেত্রে আমাদের তাঁতি ভাইরা বেঁচে যায়, তাদের তাদের সচ্ছলতা, তাদের স্বাচ্ছন্দ্য, সেটা দেখাও আমাদের দায়িত্ব। ঠিক আছে, এই কথাটা নিয়ে আর কথা বাড়াবো না, আমি এবার রান্নায় যাই। আমি আজকে যেটা রান্না করব সেটা হলো গরুর গোস্তের মিলুনি। পিঠালি বলে, বগুড়াতে বলে পিঠুলি, আর আমাদের গাজীপুরে বলে মিলুনি। মিলুনি বা মিলানি, মিলানি হয়তো বলে না, মিলুনিই বলে। তো কিচ্ছু না, গোস্তটা মাখিয়ে চড়াবো। আর শেষে আমি চালের গুঁড়া দিয়ে একটা আবার আরেকটু কষিয়ে তারপরে সেটা শেষে আবার একটা তেলানি দিব। তা নর্মাল ভাষায় সবাই বলে বাগার, আর আমাদের গ্রামে, আমাদের গাজীপুরে বলে তেলানি। আর সেটা যদি আরও একদম আরও আরও আঞ্চলিক ভাষায় বলে, আমি অনেকবার বলেছি কথাটা, সেটা হলো পেস্তেলানি। খুবই হাসি আসে আমার, পেস্তেলানি শুনলে মনে হয় পিছলা খেয়ে পড়ে যাই। আমি রান্নাটা শুরু করি। এখানে এই জায়গায় আমি তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এখন আমি কোনো ফোড়ন টোড়ন দিব না, কারণ শেষে একটা বাগার বা তেলানি হবে। এখানে অল্প একটু পেঁয়াজ দিচ্ছি। অনেকগুলো মাংস তো, গোস্ত তো লাগবে এতটুকু। এটা পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি সেই ফাঁকে গোস্তটা মেখে নেব। মাটির চুলার একটা
দোষ বা গুণ আমি জানি না, এটা হয়তো বন্ধু চুলার এরকম একটু সময় লাগে, একটু অন্য চুলায়, গ্যাসের চুলায় যেভাবে কমানো বাড়ানো একটা ব্যাপার থাকে, সেটা যারা রেগুলার রান্না করেন তাদের অভ্যাস হয়ে যায়, মানে এই যে নিয়ন্ত্রণ করার। কিন্তু আমার কাছে মনে হয় একটু সময় লাগে। আমি গোস্তটা মেখে নিচ্ছি, একদম সাধারণ সবাই যেরকম যা মশলা দেন আমি তার বাইরে কিচ্ছু দিব না। ভাই ক্যামেরা ধরতে ধরতে একটু খেয়াল করিস আমার পেঁয়াজ যাতে না পড়ে, ডাবল ডিউটি। আমার বাগানে ওই সাইডে পাশের বাড়ির গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো সেটা কাটা হচ্ছে, একটু ছেটে দেওয়া, ওনার অনুমতি নিয়ে ছেটে দেওয়া হচ্ছে। তো এখন যিনি কাটতে এসেছেন উনি জানেন যে আমি এখানে আছি, সেই জন্য উনি একটু মাঝে মাঝে আমাকে গান শোনাচ্ছেন। খুবই এই জিনিসটাও আসলে পাওয়ার ব্যাপার, এবং সত্যি সত্যি ওনার গান আমার খুব ভালো লাগছে। এটা রসুন বাটা, ভাই পেঁয়াজ দেখ, একটু তাকা। বুঝছি আমাকে দেখা লাগবে। মা খালাদের কাছে বা বড় বোন মেজো বোন ওনাদের কাছে যা শিখেছি, ফুপুদের কাছে, সেটা হলো মানে মাখার অর্ধেক সময় তেল ছাড়া, তারপরে শেষের দিকে ওনারা তেল দেন। আবার অনেক রাঁধুনিকে দেখেছি হাফ রান্না হলে তারপরে নুন দেন। কত রকম নিয়ম, কিন্তু সেই একই, মানে পেটে পেটে যেতে 5টা মিনিটও লাগে না। কিন্তু তারপরেও এই খাওয়া, এই রিজিক, তার উপরে পৃথিবী ঘোরে। আমি বিশ্বাস করি যে আজকে রাত্রেই যদি আমার খাগড়াছড়ি যদি রিজিক থাকে, দেখা গেলো আমি মানে বাস না পেলে ট্রেনে, ট্রেন না পেলে ঠেলা গাড়িতে আমি উঠবই যাওয়ার জন্য, এই রিজিক আমাকে টেনে নিয়ে যাবে। এই মাখানোর মধ্যে আরেকটু তেল দিচ্ছি। আমি গরম মশলাটা চড়িয়ে দিয়েও দিতে পারি, কারণ আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। এটা ঢেলে দিব। সেই খড়িগুলা পায়ের কাছে রাখছে, আমি চুলার কাছে যেতে পারতেছি না। একটুখানি পুঁই শাক কেটে নিয়ে আসি। শীতকালে পুঁই শাকের বীজটা খেতে খুব মজা লাগে। সবাই খায় কিনা আমি জানি না, আমরা খুব পছন্দ করে খাই। আচ্ছা এদিকে আয়। সোহাগ আয়, তো ভিডিওর মধ্যে নেই, আয়। কি হয়েছে? বললাম না তখন যে দেখি কি মাছ আছে ফ্রিজে, তো দেখলাম এগুলো হলো খোলসা, একটা দুইটা কই। এটা দিয়ে আমি শাকটা রান্না করব ইনশাআল্লাহ।
গোস্তটা একদম মোটামুটি 90% হয়ে গেলে তখন আমি পিঠালির চাল বাটাটা দিব। এটার মধ্যে আর কোনো আলু টালু দিব না আলাদা করে। এবার আমি পুঁই শাকটা মাখাই। এটা আমি এখানে একটুখানি লাল আলু, নতুন আলু, একটু সামান্য একটু মূলা, আর ওখানে পুঁই শাক আছে যেটা গাছ থেকে তুললাম, আর হলো অল্প একটু পালং শাক দিয়ে দিচ্ছি, একসাথে মেখে নেব। একদম কচি শাক তো, যার জন্য এটার ছিঁড়ি টিড়ি নেই, মানে ভাগ করি নেই, তরকারিতে পাওয়াই যাবে না। মাখার পরে তারপরে তেল দিব, তারপরে মাছ দিব। আমার শাকটা মাখানো শেষ, এখন আমি একটু সর্ষের তেল দিয়ে বসাবো। কাঁচামরিচ এবং মাছ, খলসে মাছ এবং দুই তিনটা ছোট ছোট কই মাছ, একদম দেশি মাছ। খলসে মাছ তো আর চাষ হয় না, একটু ভদ্র করে বলছি খলসে মাছ, আসলে নাম হলো খলসা, খলসে পুঁটি। খলসে মাছ কিন্তু পুঁটি মাছের চেয়েও মজাদার। আমি এখন এটা সামান্য একটুখানি পানি দিব, কারণ শাকের মধ্যে তো এমনিতেই পানি উঠবে। একদম হাতটা ধুয়ে দিব। এর আগেও আমি একবার পিঠুলি বা মিলানি যেটা বলে আমি রান্না করেছিলাম, কিন্তু তখন আমি দেখাতে পারিনি। এবার দেখাই। এটা সাধারণ চাল বাটা, সিদ্ধ চাল। এটা আতপ চাল দিয়েও করা যায়, পোলার চাল দিয়ে করা যায়। এটা সিদ্ধ চাল ভিজিয়ে পাটায় বেটে নেওয়া। এটা আমি এখন সালনে দিয়ে দিব, গুলিয়ে, পানি গুলিয়ে তারপরে সালনে দিব। এই রাইস মিল্ক দেওয়ার পরে বারবার নাড়াচাড়া দিতে হবে। এটা যদি শুকনা গুঁড়া হয় সেই ক্ষেত্রে একটু ভেজে নিয়ে দিলে ভালো হয়, কারণ অনেক সময় শুকনা গুঁড়াটা কোনো রকম সামান্য একটু ভেজা একটা গন্ধ থাকে না, ওরকম হতে পারে। সেই টেনশনটা থেকেই যায়। তো তখন মা খালারা বা যারা রান্না করেন তারা ওটাকে সামান্য একটুখানি শুকনা তাওয়ায় টেলে নেন, তারপরে সেটাকে ব্যবহার করেন। আর এটা এখন যেটা করতে হবে, খুব সাবধানে জালটা কমিয়ে নিতে হবে এবং বারবার নাড়া দিতে হবে। তারপরে একটা সময় এই চাল বাটাটাও সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, কারণ চালের একটা দানা আছে, সেটা সিদ্ধ হবে। সেই সিদ্ধ হওয়াটা ফাইনালি পুরোপুরি সিদ্ধ হওয়া, সেটা বুঝতে হবে। এখন আমি এখানে আবার একটু ঝোল দিব।
আমার ধারণা এটা এটা মানে একটা সাশ্রয়ী ব্যাপার হওয়ার জন্য এই রান্নাটার আবিষ্কার। এটা যদি যেখানে 2 কেজি গোস্ত লাগবে সেখানে 1 কেজি গোস্ত দিয়েও এই রান্নাটা করা যায় এবং মানে বেশি মানুষ খাওয়ানো যায়। যেখানে 8 জন খাবে বা 6 জন খাবেন সেখানে 12 জন মানুষ ইজিলি খেতে পারেন। এটার ঝোলটা অনেক ঠিক। তো এটা আমাদের এই উত্তরাঞ্চলে বেশি করা হয় উত্তরবঙ্গে, কারণ এখানে একটু দারিদ্র সীমাটা অনেক বেশি নিচের দিকে আর কি। নদী ভাঙা মানুষ, তাদের অর্থাভাব সবসময় লেগেই থাকে। কিন্তু ফাইনালি এটা খুবই একটা স্পেশাল একটা সালুন, যেটা যখন মজলিসে যখন রান্না হয় তখন এটার স্বাদ। মজলিসের রান্না অবশ্যই আমি এর আগে বলেছি যে অনেক মানুষের রিজিক একসাথে হয়, একটা পাতিলে জড়ো হয়, তখন সেই জিনিসটা খুব স্বাদের হতে বাধ্য। এটা একটা ব্যাপার। আর এই এই পিঠুলিটা খুবই আমাদের সিরাজগঞ্জের মানুষ, আমাদের গাজীপুরের মানুষ, তারা খুব পছন্দ করেন এবং তারা খুব ভালোবেসে খান। সেখানে মানে ওই পিঠুলির ঝোলটা থাকলেও চলে, 1 টুকরা গোস্ত হলেও চলে। এবং আমি অনেকবার খেয়াল করেছি গর্ভবতী মায়েরা সব আবদার করে যে মানে কি খাবে, মায়ের বাড়ি এসেছে কি খাবে, তখন বলে আমি কোনো একটা মজলিসের পিঠুলির সালুন খাবো। তো পিঠুলি দেওয়া গোস্তর সালুন, তো এই যে মানে এতই একটা জনপ্রিয় খাবার। এর আগে আমি রান্না করেছিলাম কিন্তু বিস্তারিত দেখানো হয়নি, তখন আপনারা বলেছিলেন যে আপা আরেকটু বিস্তারিত দেখতে চাই, তো আজকে সেটা করলাম। এটা আরেকটু একটু দমে থাক, দমে ঠিক না মানে জালটা আমি এরপরে আর কাটটার দিব না, কিন্তু এটা নাড়া দিতে হবে। সেই ফাঁকে আমি দেখে নিচ্ছি আমার শাকের সালুনের কি অবস্থা। আমি খলসে মাছের সুবাস পাচ্ছি, আর সাথে একদম তাজা তাজা মূলা, পালং শাক সব কিছুই তাজা ফ্রেশ। তো আমি এটার সুবাসটা পাচ্ছি, আপনারা কতটুকু পাচ্ছেন জানি না, অনুভবেও অনেক কিছু হয়। দিয়ে তেলানি দিচ্ছি, ওই আগুনটা বের করে ফেললাম। এখন এটা দমে থাকবে, একদম খাওয়ার আগে নামাবো। এই হলো আমার গরুর গোশতের পিঠুলি, অথবা একদম আরও আঞ্চলিক ভাষায় বলা যায় মিলুনি। আর খুবই সুস্বাদু, একবার রান্না করে খাবেন বারবার মনে হবে যে হ্যাঁ। আর এটা হলো খলসে মাছ দিয়ে আলু, মূলা, পুঁই শাক, পালং শাক দিয়ে একটা চচ্চড়ি। আমি এটার এখনই বাড়ছি না, কারণ শীতের দিন তো একটু বাড়লে ঠান্ডা হয়ে যায়। যেটা বলি যে আগুন মানুষের জীবন বাঁচায়, আবার আগুন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কে কিভাবে আগুন ব্যবহার করবে সেটা তার ব্যাপার, কিন্তু আগুন নিয়ে কাজ করতে গেলে দক্ষতা দরকার। তো আমি আগুনের সাথে, অথবা আগুন আমার হাতে, কিন্তু আমাকে সেই দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতা অর্জনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আমি বাস্তবিকই রান্নার আগুনের কথা বলছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। যে যেভাবে চান সবাই ভালো থাকেন। পৃথিবীর
একদম মানুষ থেকে আশরাফুল মাখলুকাত থেকে শুরু করে অ্যামিবা সবাই ভালো থাকুক, কেউ যেন কখনো ছোট্ট একটা কষ্টও না পায়, সেই কামনা, সেই শুভকামনা রইল। এবং আপনারা যেভাবে আমার সাথে আছেন, আপনারা ভাববেন না যে এখন মানে অনেক ব্যস্ত হয়ে গেছি, আমি রান্নার চ্যানেলে রান্না দিতে পারবো কিনা, এরকম না। রান্না তো আমি করি, তো ভিডিও করা মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যায়। তারপরেও জানবেন আমি আছি আপনাদের সাথে, আমি আপনাদেরই লোক, এই পরিচয়ই হোক। আসসালামু আলাইকুম।